ঘড়ির সময়টা যেন ঝাপসা হয়ে উঠছে মেঘের চোখে, মাথাটাও ঘোরাচ্ছে। মাথা বললে ভুল হবে, শুয়ে থাকা অবস্থায় মনে হচ্ছে মেঘের পুরো দুনিয়াটাই ঘুরছে। মুখে কিছু বলার যেন শক্তি পাচ্ছে না, মনে হচ্ছে যোনি দিয়ে গড়িয়ে ভেসে যাচ্ছে কোনো তরল পদার্থ। মেঘ ঝাপসা চোখেই পাশে হাত রাখলো। মেঘের হাতের স্পর্শ পেয়ে হালিমা খান মেঘের দিকে ফিরে আবার ঘুমিয়ে পড়ল। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আম্মু, আই আম্মু। কিন্তু হালিমা খান যেন আজ কিছুই শুনতেই পাচ্ছে না। এমন সময় এবারের কেউ কখনোই ঘুমোয় না। আজ হয়তো মেঘের সাথে হালিমা খান এতক্ষণ শুয়েছিল বিধায় ঘুমিয়ে গেছে। মেঘ আবারও কাঁপা কাঁপা হাতে হালিমা খানকে ডেকে উঠল। আম্মু। হালিমা খান পিটপিট করে মেঘের দিকে তাকালো। হঠাৎ যেন ঝটকা মেরে ওনার দু চোখের ঘুম উধাও হয়ে গেছে। মেঘের খিঁচুনি উঠেছে, কেমন যেন কাঁপছে। হালিমা খান মেঘে বুকে নিয়ে চিৎকার করে সবাইকে ডাকলো। তার চিৎকারে সবাই এসে হাজির হলো মেঘের রবে। মেঘ কেমন যেন করছে, পুরো বিছানা ভেসে গেছে লাল তরল রক্তে। মালিহা খান এসে এসব দেখেই যেন থমকে গেছে। স্থির হয়ে দাঁড়িয়ে রইল 2 মিনিট, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে আকলিমা খানের দিকে তাকিয়ে বলল, আকলিমা, তানভীরকে গিয়ে বল এখনই গাড়ি বের করতে। মেঘের রুমের বাইরে আরিফ দাঁড়িয়ে আছে। মিম ছুটে গেল ভিতরে। আকলিমা খান ও বন্যা মেঘের পরনের ড্রেসটা চেঞ্জ করে দিল, যা ইতিমধ্যে লাল রক্তে রঞ্জিত হয়ে উঠেছে। সবকিছু ঠিকঠাক করে আকলিমা খান আরিফকে ভেতরে ডাকলো। আরিফ কিছুটা ইতস্তত করে মেঘের মুখের পানে তাকালো। মেঘের অবস্থা অনেক খারাপ। মুহূর্তেই কেন যেন আরিফের বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে মনে ভাবল, আবির ভাই যদি একবার দেখতো তার কাদম্বিনীর এই অবস্থা, তাহলে হয়তো তাকে আর সামলানো যেত না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, দেশের 2 প্রান্তে 2 জন, কেউ কারো অবস্থা জানতেই পারল না। আরিফের ভাবনার মাঝে হালিমা খানের কান্নার শব্দে ধ্যান ভাঙল। হালিমা খান কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার মেয়েটাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, আমি ওর এই অবস্থা দেখতে পারছি না। আরিফ কিছুটা ভেবে বলল, কিন্তু মামি, আপুকে স্ট্রেচারে করে এই অবস্থায় সিঁড়ি দিয়ে নামালে তো আরও সমস্যা বাড়বে। বাকি সবাই কিছু বলার আগেই মিম হঠাৎ করে বলে উঠল, আরিফ ভাইয়া, আপনি আপুকে কোলে নিয়ে প্লিজ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে তুলে দিন। আপুর অবস্থা ভালো না, এই সময় এত কিছু ভাবনা চিন্তা করার সময় নেই। মিমের কথা শুনে আরিফ আশ্বাস পেল। খানিকটা ঝুঁকে মেঘকে কোলে তুলে ছুটে চলল অ্যাম্বুলেন্সের দিকে। মেঘ ঝাপসা চোখে কাউকেই তেমনভাবে দেখতে পাচ্ছে না, কিন্তু সবার কথাই শুনতে পাচ্ছে। আর একটু পর পর বলছে, আমার আবির ভাইকে এনে দাও। আবির ভাই, আপনি কই? মেঘ আরিফের কোলে থাকার কারণে আরিফ এসব কথা খুব সহজেই শুনতে পেল। আরিফ মেঘকে আশ্বাস দিয়ে বলল, ভাবি ভাইয়া আসবে, আপনি চিন্তা করবেন না। মেঘকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আরিফ পাশের ছেলেকে কি যেন বলে নিজেও গিয়ে বসলো পাশে। সাথে গেল মালিহা খান ও হালিমা খান। আকলিমা খানকে বলে গেল বাড়ির পুরুষেরা ফিরলে তাদের সাথে যেন হসপিটালে যায়। মুহূর্তেই অ্যাম্বুলেন্সটা ভয়ঙ্কর শব্দ জানিয়ে খানবাড়ির গেট পেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আলী আহমেদ খানের গাড়িটা বাড়ির ভেতরে ঢুকলো। মিম ছুটে গিয়ে নিজের আব্বুকে ধরে হাউমাউ করে কাঁদতে থাকলো। ইকবাল খান সকল কথা শুনে সবাইকে নিয়ে হসপিটালের পথে রওনা হলো। একটা নিস্তব্ধ রাত, কিন্তু অতি ভয়ঙ্কর। 2 শহরের 2টা হসপিটালে চলছে জীবন মৃত্যুর খেলা। যে মানুষ 2টার আত্মা এক জায়গায়, সেই মানুষ 2টার দেহ আজ পড়ে আছে আলাদা 2টা হসপিটালের বিছানায়, কিন্তু কেউ জানতেই পারল না। রাত 2টা। ডক্টর দীর্ঘ 1 ঘন্টা চেষ্টার পর মেঘের খিঁচুনি কমাতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে ব্লিডিং ও কিছুটা কমে এসেছে। ইমার্জেন্সি রুম থেকে ডক্টর বেরিয়ে আসতেই খানবাড়ির সদস্যরা এগিয়ে আসলো। ইকবাল খান ডক্টরকে প্রশ্ন করলেন, ডক্টর, মেঘের অবস্থা এখন কেমন? এখন মোটামুটি ভালো, খিঁচুনি ও ব্লিডিং দুটোই কমে এসেছে। পেশেন্টকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আপাতত পেশেন্টের রেস্টের প্রয়োজন। ডক্টরের মন্তব্য শোনার পর আরিফ প্রশ্ন করল, আমরা কি এখন ভাবির সাথে দেখা করতে পারি? পারেন, কিন্তু একসঙ্গে সবাই যাবেন না, এবং ভেতরে কোনো কথা বা কান্নাকাটি করা যাবে না। আর হ্যাঁ, 2 জন দায়িত্ববান অভিভাবক আমার কেবিনে আসুন। বলেই ডক্টর কেবিনের দিকে চলে গেল। ইকবাল খান আলী আহমদ খানের উদ্দেশ্যে বললেন, ভাইজান, সবটাই তো শুনলে। তোমরা মেঘের সাথে দেখা করতে যাও, আমি আর আরিফ ডক্টরের কেবিনে যাচ্ছি। ঠিক আছে। এবার আলী আহমেদ খান মোজাম্মেল খানের উদ্দেশ্যে বললেন, মোজাম্মেল, আর কতক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকবে? চলো, মেয়েকে দেখতে যাবে।
মোজাম্মেল খান ভাইয়ের কথার কোনো উত্তর না দিয়ে উঠে এসে ভাইকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিলেন। ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, ভাইজান, আমার একটা মাত্র মেয়ে, ওর কিছু হলে আমি সইতে পারবো না। ভাইজান, ডক্টরকে বলেন বেস্ট চিকিৎসাটা দিতে, যত টাকা লাগে আমি দেব। বলে আবার কান্নায় ভেঙে পড়লেন। আলী আহমেদ খান মোজাম্মেল খানকে সামলাতে হিমশিম খাচ্ছে। তিনি নিজেও তো হার্টের রোগী, একবার স্ট্রোক করেছেন। ইকবাল খান মোজাম্মেল খানকে সরিয়ে এনে একটা চেয়ারে বসালো। মোজাম্মেল খান ইকবাল খানের দিকে তাকিয়ে মেজাজি কণ্ঠে বলে উঠল, কোথায় তোমাদের গণধর ছেলে আবির? আমি ওকে আমার মেয়ের দায়িত্ব দিয়েছিলাম। বাড়িতে যে কোনো সময় মেঘের বিপদ হতে পারে জেনেও সে কেন ফোন অফ রেখেছে? তাকে এক্ষুনি খবর দেওয়ার ব্যবস্থা করো। বলো রাজশাহী থেকে এই রাতের গাড়িতেই বাড়ি ফিরতে। বাড়ির সকলে অবাক লোচনে তাকিয়ে আছে মোজাম্মেল খানের দিকে। কথায় আছে পুরুষ মানুষকে কাঁদতে নেই, কিন্তু আজ যেন মোজাম্মেল খান সেই নিয়ম মানতে নারাজ। সবসময় শক্তপোক্ত হয়ে থাকা মানুষটাও আজ মেয়ের শোকে কাতর। একমাত্র মেয়ের এই অবস্থা দেখে নিজেকে আর সামলাতে পারছে না। এসব দেখে হালিমা খান মুখে আঁচল দিয়ে ফুপিয়ে কাছে। আসবো? আরিফের কণ্ঠ পেয়ে ডক্টর সামনে তাকিয়ে দেখলো আরিফ ও ইকবাল খান দাঁড়িয়ে আছে। আসুন। ওরা সামনে এগিয়ে গিয়ে চেয়ারে বসলো। ডক্টর ইকবাল খানের উদ্দেশ্যে বললেন, দেখুন মিস্টার খান, সত্যি এটাই যে আপনাদের পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না। আপনারা নিশ্চয়ই আগে থেকেই অবগত আছেন পেশেন্টের প্লাসেন্টা প্রিভিয়ার প্রবলেম আছে। মূলত সেই কারণেই এত রক্তক্ষরণ। আপনারা অতি শীঘ্রই রক্তের ব্যবস্থা করুন। ডক্টরের কথার মাঝেই আরিফ বলল, রক্তের ব্যবস্থা করা আছে ডক্টর। রক্ত কখন লাগবে শুধু জানাবেন। ঠিক আছে, পেশেন্ট আজ রাতে হসপিটালে অবজারভেশনে থাকুক। যদি এর মাঝে কোনো সমস্যা না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আবারও ব্লিডিং শুরু হয় তাহলে সম্পূর্ণ ব্যাপারটা আমাদের হাতের বাইরে চলে যাবে। ইকবাল খান চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তাহলে উপায় কি ডক্টর? আমি ইতিমধ্যেই আমাদের সিনিয়র ডক্টরের সাথে যোগাযোগ করছি। উনি রেকমেন্ড করেছেন যে পরবর্তী আবারও কোনো সমস্যা হলে ঢাকা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এই সমস্যায় বেস্ট চিকিৎসা ওই জায়গায় পাওয়া যাবে। ঢাকা হসপিটালে অনেক সিনিয়র ডাক্তার আছে যারা আমাদের থেকেও অনেকটা বেশি পারদর্শী। আপনারা আল্লাহকে ডাকুন যেন সমস্যা আর না বাড়ে। আমরা এখনও শিওর না, বাট পেশেন্টের অবস্থা যদি উন্নত না হয় তাহলে হয়তো পেশেন্টের 8 মাসে সিজার করানো লাগতে পারে। ডক্টরের কথা শুনে আরিফ আর ইকবাল খান কেবিনের বাহিরে চলে আসলো। ইতিমধ্যে সকলেই মেঘের সাথে দেখা করে চলে এসেছে। চঞ্চল মেয়েটা আজ কোনো কথা বলছে না। তার নিথর দেহটা হসপিটালের বিছানায় পড়ে আছে, শুধু নিঃশ্বাসের ওঠানামা ছাড়া পুরো দেহ নিস্তব্ধ। ইকবাল খান ও আরিফকে দেখে খান পরিবারের সদস্যরা এগিয়ে এসে জানতে চাইলেন ডক্টর কি বলেছে। ইকবাল খান ওদের তেমন কিছুই জানালেন না, শুধু বললেন, সবাই আল্লাহকে ডাকো। মেঘ যদি সকালের মধ্যে সম্পূর্ণ সুস্থ না হয় তাহলে তাকে ঢাকা হসপিটালে শিফট করা হবে। এই কথা শুনে সকলেই চোখে জল ফেলেছে। ওইদিকে বন্যা বারবার তানভীরকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু বরাবরের মতো এখনও ফোনটা বন্ধ। বাধ্য হয়ে এবার রাকিবের ফোনে কল দিল বন্যা। বন্যার কণ্ঠ পেয়ে রাকিব ফোনটা তানভীরের কাছে নিয়ে দিল। হ্যালো। ফোনের ওপারে তানভীরের কণ্ঠ পেয়েই বন্যা ফুপিয়ে কেঁদে উঠল। বন্যার কান্নার শব্দ পেয়ে তানভীর শান্ত কণ্ঠে বলল, বন্যা প্লিজ শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। বন্যা ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আপনি কোথায়? কেমন আছেন? আমি রাজশাহীতে ভালো আছি, তুমি প্লিজ একটু শান্ত হও। রাজশাহীতে কেন? সেখানে তো আবির ভাইয়াও আছে। উনি কি জানেন মেঘের এই অবস্থা? না, জানি না। কেন? আপনারা কি তাকে কিছু বলেননি? না। কেন বলুন তো? কারণ সে এখন শোনার অবস্থাতে নেই। কথাটা কর্ণকুহুরে পৌঁছতেই বন্যা আঁতকে উঠে জিজ্ঞাসা করল, কি হয়েছে আবির ভাইয়ার? তানভীর চুপচাপ। ফোনের ওপার থেকে আর কোনো কথা শোনা যাচ্ছে না। বলুন না কি হয়েছে আবির ভাইয়ার, প্লিজ আমাকে সবটা খুলে বলুন। তানভীর কথা বলতে পারছে না, মনে হচ্ছে কণ্ঠ ভেঙে ভেঙে আসে। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, বন্যা আমি এত কিছু সইতে পারছি না। একদিকে ভাই অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি, অন্যদিকে বোনের অবস্থাও ভালো না। বোনের কাছে তো তোমরা সবাই আছো, কিন্তু ভাইয়ের কাছে আমরা মাত্র কয়েকজন। আমি না পারছি বোনের টেনশনে রাজশাহী থাকতে, আর না পারছি ভাইয়াকে ছেড়ে ঢাকায় ফিরতে। ওদের দুইজনের করুণ অবস্থা ভেবে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আপনি প্লিজ শান্ত হন। আবির ভাইয়ের কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবেন প্লিজ?
তানভীর গলা খাকানি দিয়ে বলা শুরু করলো। ভাইয়া বোনের কথা চিন্তা করে সব কাজ তাড়াতাড়ি করে শেষ করে ফেলেছিল। আমাকে কল দিয়ে বলেছিল সে তাড়াতাড়ি ফিরবে এবং বোনকে সারপ্রাইজ দেবে। কিন্তু রাজশাহী থেকে ঢাকা রোডে ভাইয়াদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। যেহেতু ভাইয়া আমার সাথে কথা বলে কিছুক্ষণ পরে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, তাই অ্যাক্সিডেন্টের পর ভাইয়ের ভাঙাচোরা ফোন থেকে কল লিস্টে প্রথমে আমার নাম্বারটি পাওয়া যায়। সে অনুযায়ী রাস্তার একজন লোক বিকেলে আমাকে কল করলেন এবং ভাইয়ের অ্যাক্সিডেন্টের খবর দিলেন। খবরটা পেয়ে আমি, রাকিব, রাসেল ও আসিফ ভাইয়া যত তাড়াতাড়ি সম্ভব স্পটে পৌঁছে দেখি ইতিমধ্যে ভাইয়াকে রাজশাহী সদর হসপিটালে নেওয়া হয়েছে। তানভীরের এত দীর্ঘ কথা শুনে বন্যা আবারও ফুপিয়ে কেঁদে উঠল, বলল, এখন আবির ভাইয়া কেমন আছে? ভালো না, আইসিইউতে আছে। ঘণ্টাখানেক আগে অনেক কষ্টের পর ডক্টর জ্ঞান ফেরাতে সক্ষম হয়েছিল, কিন্তু জ্ঞান ফেরার পর থেকে ভাইয়া বারবার বোনকে খুঁজছে। বলছে, তানভীর প্লিজ আমাকে মেঘের কাছে নিয়ে চল, আমার কেমন যেন লাগছে, আমি আমার মেঘের কাছে ফিরে যেতে চাই। ভাইয়াকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু এতে তার পাগলামি আরও বাড়ছে। বারবার বলছে মেঘের কাছে গেলে আমি ভালো হয়ে যাব, এখানে থাকতে আমার মন সাড়া দিচ্ছে না। আমরা কিছুতেই ভাইয়াকে সামলাতে পারছিলাম না। অবশেষে ডক্টর বাধ্য হয়ে তাকে ঘুমের ইঞ্জেকশন দেয়। এখন আপাতত ভাইয়া ঘুমাচ্ছে, কিন্তু জানি না জ্ঞান ফিরলে তাকে কীভাবে সামলাবো। সাবধানে থাকবেন, আবির ভাইয়ের খেয়াল রাখবেন। বন্যা শোনো, ওদিকটা তোমরা প্লিজ সামলে নিও। আর হ্যাঁ, আরিফ সবটাই জানে, কোনো কিছু প্রয়োজন পড়লে আরিফকে বলবে। আর ভাবির ভাইয়ার এই অবস্থার কথা কাউকে বলার প্রয়োজন নেই। ওইদিকে মেঘ এখনো ঘুমোচ্ছে। রাত বাজে প্রায় 4টা। এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি, তাই ডক্টর আশা রাখছে হয়তো সবটা সামনে নেবে। খানবাড়ির কিছু সদস্য বাড়িতে গেছে, আর কিছু সদস্য হসপিটালে মেঘের কেবিনের সামনে অপেক্ষা করছে। খানবাড়িতে আদি একা আছে। ছেলেটা হয়তো আজ এই ভয়ঙ্কর রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল, তাই জানতেই পারল না তার ঘুমের মাঝেই খানবাড়িতে ঘটে গেছে কত অনাকাঙ্ক্ষিত ঘটনা। আদির কথা ভেবে মোজাম্মেল খান আকলিমা খানকে বাড়িতে চলে যেতে বললেন, যদিও আকলিমা খান যেতে চায়নি, কিন্তু বড় ভাসুরের আদেশ কি করে সে ফেলবে। রাতের আধার কাটিয়ে যখন ভোরের আলো ফুটবে ভাব, ঠিক তখনই শোনা গেল আবারও মেঘের আর্তনাদ। সকলেই ছুটে গেল মেঘের কেবিনের দিকে। এসে দেখলো আবারও ব্লিডিং শুরু হয়েছে। আরিফ ও ইকবাল খান ছুটে গেল ডক্টরের কাছে। ডক্টর এসে সবটা দেখে আলী আহমেদ খানের দিকে তাকিয়ে বললেন, সরি মিস্টার খান, আমাদের হাতে আর কিছুই নেই। আপনারা আল্লাহকে ডাকুন এবং পেশেন্টকে অতি তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে শিফট করার ব্যবস্থা করুন। আই এম সরি। বলেই ডক্টর কেবিন থেকে বেরিয়ে চলে গেল। আলী আহমেদ খান হঠাৎ দাঁড়ানো থেকে বসে পড়ল। আরিফ ছুটে এসে আগলে ধরল তার বড় মামাকে। ইকবাল খান হঠাৎ পরিস্থিতি সামাল দিতে হাতে থাকা মেঘের রিপোর্টের ফাইল দিয়েই আলী আহমেদ খানকে বাতাস করা শুরু করল। আলী আহমেদ খান অঝরে ঘামছে। মিম পানি নিয়ে এসেছে তার বড় আব্বুর জন্য। ভাইজান তুমি একটু শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের এই পরিস্থিতি থেকে রক্ষা করবেন। মোজাম্মেল খানের ভাঙা কণ্ঠস্বর শুনে আলী আহমেদ খান চোখ মেলে তাকালো, কাতর কণ্ঠে বলল, তোরা কেউ আমার আবিরকে খবর দে। তুমি চিন্তা করো না ভাইজান, আবিরের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আরিফ অসহায় দৃষ্টিতে সকলের মুখের পানে তাকিয়ে আছে। সে চাইলেও এই পরিস্থিতিতে কিছু বলতে পারছে না। আবির কোথায় এবং কেমন আছে সেটা জানলে হয়তো পরিস্থিতি আরও অস্বাভাবিক পর্যায়ে চলে যাবে। বন্যা এক নজর আরিফের দিকে তাকিয়ে তারপর বাকি সবার দিকে তাকালো। কি অসহায় সেই দৃষ্টি! সবকিছু জানার পরেও চুপ করে মুখ বুজে থাকার কষ্ট বন্যাকে তিলে তিলে ক্ষয় করছে। ভাই, অ্যাম্বুলেন্স রেডি, ভাবিকে এখনই নিয়ে যেতে হবে। এলাকার এক ছোট ভাইয়ের কণ্ঠ শুনে আরিফ পেছন ঘুরে তাকালো। তারপর সবাইকে নিয়ে পা দিল আরেক নতুন গন্তব্যে, যার নাম ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। তানভীর, হেই তানভীর! আবিরের চিৎকার শুনে তানভীর, রাকিব, রাসেল ও আসিফ ছুটে আসলো। আবিরের ঘুম ভেঙেছে। আল্লাহ জানে এখন আবার কি কি প্রশ্ন করে। কি হচ্ছে ভাইয়া, কিছু লাগবে? তোকে কতবার বলেছি আমি বাড়ি ফিরতে চাই, ব্যবস্থা কর জলদি। কিন্তু ভাইয়া তুমি তো অসুস্থ। আমি ঠিক আছি, ইমিডিয়েটলি আমার ঢাকা ফেরার ব্যবস্থা কর। তানভীর এবার উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া প্লিজ শান্ত হও। অতিরিক্ত উত্তেজনা ও টেনশনে তোমার মাথার ক্ষতস্থান থেকে আবারও রক্তক্ষরণ হচ্ছে। হোক, তাও আমি বাড়ি ফিরতে চাই। আবির বেডের আশেপাশে তার নিজের ফোনটাকে খুঁজলো। দেখলো সাইড টেবিলের এক কর্নারে তার ভাঙাচোরা ফোনটা পড়ে আছে। আবির চোখ ঘুরিয়ে তাকালো তানভীরের দিকে। তানভীর, তোর ফোনটা দে তো।
আবিরের কণ্ঠ শুনিয়ে তানভীরের সারা শরীর ভয়ে কাঁপুনি দিয়ে উঠল। তানভীর জানে আবিরকে উল্টোপাল্টা বোঝানো বা থামানো এত সহজ না। কাপা কণ্ঠে বলল, ভাইয়া আমার ফোনে চার্জ নেই, ফোন অফ। কতক্ষণ ধরে তোর ফোন অফ? গতকাল 6টার দিকে ফোন অফ হয়ে গিয়েছিল। আর আমার অ্যাক্সিডেন্ট কয়টায় হয়েছিল? 4:30 নাগাদ। ও মাই গড, আমার ফোনটা দীর্ঘ 13 ঘন্টা যাবৎ সুইচড অফ। আমার মেঘ তো এতক্ষণে পাগল হয়ে গেছে। এই রাকিব, তোর ফোনটা দে, মেঘকে কল দেই। এইখানে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? পেশেন্টকে একা থাকতে দিন। বলেই ডক্টর এহসান বের হওয়ার পথে পা রাখল। হঠাৎই কিছু মনে পড়ার ভঙ্গিতে পেছনে তাকিয়ে আবিরকে বলল, প্লিজ আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। আপনার মাথায় ক্ষতটা অল্প দেখা গেল, ভিতরে ইন্টারনাল ড্যামেজ হয়েছে অনেক। অতিরিক্ত দুশ্চিন্তা করলে তা প্যানিক অ্যাটাকেও রূপ নিতে পারে। বলেই ডক্টর এবার বেরিয়ে গেল। প্রতিদিনের ন্যায় সকালের আকাশে আজ রক্তিম সূর্যটা উঠেছে, তেজও আছে প্রতিদিনের মতোই। কিন্তু প্রতিদিনের মতো খানবাড়ির মানুষের মনে শান্তি নেই। সকালের স্নিগ্ধতা নেই, নেই কোনো নাস্তা খাওয়া বা অফিস যাওয়ার দ্বারা। আজ অতি ভয়ঙ্কর একটা সকালের সাক্ষী হলো খান পরিবার। কিছুক্ষণ আগেই মেঘকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। একটা নার্স বারবার চেষ্টা করছে মেঘের শরীর থেকে এক সিরিঞ্জ ব্লাড নিয়ে টেস্ট করার জন্য, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। ব্লাড নেওয়ার জন্য নার্স শরীরে কোন সঠিক শিরা খুঁজে পাচ্ছে না। এদিকে ব্লাড টেস্ট করে ব্লাড দেওয়া অতি জরুরি। ইতিমধ্যেই খান পরিবার ডক্টরের পরামর্শ অনুযায়ী 7 ব্যাগ রক্তের যোগান দিয়েছে, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। এতক্ষণে মেঘের পেটে ব্যথা শুরু হয়েছে। মেয়েটা ব্যথায় কুঁকড়ে আছে, ঝাপসা চোখে কিছুই দেখতে পাচ্ছে না। তাও তার বন্ধ দু চোখ ব্যর্থ চেষ্টা করছে আবিরকে খোঁজার। চোখ বন্ধ করে বারবার একটা কথাই বলছে, আমার আবির ভাইকে এনে দাও কেউ। মিটিং চলছে গত 1 ঘন্টা ধরে। 15 জন ডক্টরের একটা টিম কাজ করছে মেঘের সমস্যা নিয়ে। হালিমা খান বারবার অজ্ঞান হচ্ছে। মোজাম্মেল খান ও আলী আহমেদ খান স্তব্ধ হয়ে এক জায়গায় বসে আছে। মালিহা খান ও মিম হালিমা খানকে সামলাতে ব্যস্ত। গতকাল বন্যা ও আকলিমা খান খানবাড়িতে ফিরে গিয়েছিল। সকাল হতে না হতেই বন্যা ফোন দিয়ে মিমকে জানিয়েছে তারা ডিরেক্ট ঢাকা হসপিটালে আসে। মাহমুদা ও জান্নাত কিছুক্ষণ আগেই এসেছে। 305 নম্বর কেবিনের পেশেন্টের বাড়ির লোক কে আছেন? ডক্টরের কণ্ঠ শুনে সবাই সামনের দিকে তাকালো। আরিফ, মাহমুদা খান ও ইকবাল খান দ্রুত ডক্টরের সামনে এগিয়ে গেল। ডক্টর, আমরা আসি। আপনি কি হন পেশেন্টের? ভাই, পেশেন্টের হাজবেন্ড কোথায়? উনি আপাতত শহরের বাইরে আছে। কি হয়েছে প্লিজ আমাদেরকে বলুন। ওনার অবর্তমানে আমরাই পেশেন্টের গার্ডিয়ান। এখানে পেশেন্টের বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই, চাচা চাচি সবাই আছে। সরি মিস্টার, পেশেন্টের হাজবেন্ডকে আমাদের লাগবে। কেন ডক্টর, কোনো গুরুতর সমস্যা? প্লিজ আমাদেরকে বলুন। ঠিক আছে, আপনারা যে কোনো দুজন আমার কেবিনে আসুন। ডক্টরের পিছু পিছু আরিফ ও ইকবাল খান কেবিনে ঢুকলো। বলুন। আরিফ ও ইকবাল খান চেয়ার টেনে বসলো। দেখুন মিস্টার, পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল। এই অবস্থায় সিজার করা অতি জরুরি। তাছাড়া পেশেন্টের পেটে টুইন বেবি, যার কারণে পেশেন্টের শারীরিক ঝুঁকি অনেক বেশি। আরিফ ও ইকবাল খান অবাক দৃষ্টিতে দুজন দুজনের দিকে তাকালো। মেঘের সকল রিপোর্ট আবিরের কাছেই থাকে। মেঘের টুইন বেবির কথা বাড়ির কেউই জানতো না। হয়তো আবির কোনো কারণে কাউকে কিছু জানায়নি। পেশেন্টের হাজবেন্ডকে খবর দিন। পেশেন্টের ব্লিডিং কমানোর জন্য জরায়ুর একটা অপারেশন অতি গুরুত্বপূর্ণ। যে অপারেশনের কারণে পেশেন্ট পরবর্তী আর কোনো বাচ্চা নিতে পারবে না। পেশেন্টের হাজবেন্ডের অনুমতি থাকলে আমরা পেশেন্টকে সিজার ও জরায়ুর অপারেশন একসাথেই করবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে। ডক্টরের কথা শুনে ইকবাল খানের ধ্যান ভাঙলো, বলল, পর্ব 67। ডক্টর, জরায়ুর অপারেশনটা কি না করলে হয় না? ডক্টর অনেক নিষ্ঠুরভাবে উত্তর দিলেন, যদি আপনাদের মেয়েই বেঁচে না থাকে তাহলে পরবর্তীতে বাচ্চা কীভাবে নেবে? জরায়ু এই অপারেশনটা না করলে পেশেন্টকে বাঁচানো হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। এখন পছন্দ আপনাদের। ঠিক আছে, আমি বাইরে পেশেন্টের আরও গার্জিয়ান আছে, তাদের সাথে আলোচনা করে আপনাকে জানাচ্ছি। যারা এই অপারেশনটার ক্ষেত্রে অন্য কারো মতামত গ্রহণযোগ্য নয়। এখানে হাজবেন্ডের স্বাক্ষর অবশ্যই লাগবে। আপনারা পেশেন্টের হাজবেন্ডকে দ্রুত আনার ব্যবস্থা করুন।
হঠাৎই বাহিরে কারো অনেক চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আরিফ আর ইকবাল খান ছুটে গেল বাহিরে। দেখলো রাসেল আর রাকিব আবিরকে জড়িয়ে ধরে আছে আর বারবার বলছে শান্ত হতে। আবির তানভীরের কলার ধরে আছে। আবিরের মুখে একটাই শব্দ, আমার মেঘের এই অবস্থা তুই আমাকে আগে বলিসনি কেন? আমাকে কেন মিথ্যে সান্ত্বনা দিয়ে হসপিটালে আটকে রেখেছিলি? তানভীর বারবার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আবির তা শুনতে নারাজ। আরিফ ও ইকবাল খান এগিয়ে গেল আবিরের দিকে। ভাইয়া তুমি প্লিজ শান্ত হও, বনু সুস্থ হয়ে যাবে। তুমি এত অশান্ত হলে আল্লাহ না করুক তোমার কোনো বড় ক্ষতি হয়ে যাবে। তানভীরের কথা শুনে আবিরের মেজাজ যেন আরো তুঙ্গে চড়ে গেল। শক্ত হাতে থাবা দিল তানভীরের গলায়। পরিবারের সবার কথায় আবির শান্ত হলো, ছুটে যেতে চাইল মেঘের কাছে। আরিফ আবিরের হাত জাপটে ধরে বলল, ভাইয়া ভাবির কাছে তুমি পরে যেও, আগে আমাদের সাথে চলো। আরিফের কথা শুনে আবির অবাক দৃষ্টিতে তাকালো। আরিফ আবিরের চাহনি বুঝতে পেরে আবারও বলল, ভাবির এমার্জেন্সি সিজার করা লাগবে, সেখানে কিছু ফর্মালিটি আছে যা তোমাকে ছাড়া অসম্ভব। আরিফের কথা শুনে আবির প্রশ্ন করল, কি হয়েছে আমার মেঘের? আরিফ আর ইকবাল খান আবিরকে কোনো কিছু না লুকিয়ে সবটাই খুলে জানালো। অতঃপর ইকবাল খান প্রশ্ন করল, 68। আবির, তুই কি জানতি তোদের যে টুইন বেবি হবে? জি, কয়েকদিন আগেই জেনেছি, কিন্তু মেঘকে জানাইনি। আবির ইকবাল খানের উদ্দেশ্যে আবারও বলল, কাকামণি, আমাদের মনে হয় এখন মেঘের চিকিৎসার ব্যবস্থা আগে করা উচিত। তাড়াতাড়ি চল, এমনিতে অনেক লেট হয়ে গেছে। আবির ছুটে গেল সকল ফর্মালিটি পূরণ করতে। প্রায় 20 মিনিট পর মেঘ, এই মেঘ। আবিরের কণ্ঠ শুনতে পেয়ে মেঘ ঝাপসা চোখে বারবার তাকানোর চেষ্টা করছে, কিন্তু আফসোস যা কিছুতেই সম্ভব হচ্ছে না। কাপা কাপা কণ্ঠে বলল, আপনি এসেছেন। আবির মেঘের একটা হাত চেপে ধরে বলল, আমি এসেছি, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একটা নার্স এসে মেঘকে ওটিতে নেয়ার প্রস্তুতি নিতে নিতে আবিরের উদ্দেশ্যে বলল, এখন পেশেন্টকে ওটিতে নিতে হবে, প্লিজ ওনার হাতটা ছাড়ুন। কিন্তু আবির ছাড়ল না, জানালো ওটিতে নেয়ার আগ পর্যন্ত ও মেঘের সাথেই থাকতে চায়। নার্স বাধ্য হয়ে মেঘকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া শুরু করলো। আবির মেঘের এক হাত ধরে মেঘের সাথে যাচ্ছে। আহিয়ার আব্বু, আমার যদি কিছু হয়েও যায়, আপনি আমার আহিয়াকে দেখবেন, ওর কিছু হতে দেবেন না। আমার কাউকে দরকার নেই, আমার শুধু তুমি থাকলেই চলবে। একবার তুমি ফিরে এসো সুস্থ হয়ে, আমাদের কোনো ছেলে মেয়ের প্রয়োজন নেই, আমরা দুইজনের জন্য বাঁচবো। না 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 আহিয়ার আব্বু, আপনি কথা দিন আমার আহিয়াকে দেখবেন। আর হ্যাঁ, আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন যদি আপনার সাথে কোনো ভুল করে থাকি। বলেই মেঘ অঝরে কান্নায় ভেঙে পড়ল। মেঘের মুখে এসব কথা শুনে আবির পাগলের মতো মেঘকে চাপড়ে ধরল নিজের বুকে। আমি কিছু হতে দেবো না তোমায়, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি তোমায় খুব ভালোবাসি আহিয়ার আম্মু, আবারও সুস্থ হয়ে ফিরে এসো শুধু আমার জন্য। মেঘকে জড়িয়ে ধরে আবিরের কান্না দেখে ডক্টর, নার্স সহ সকলেই স্তব্ধ। ডক্টরের ইশারা পেতেই আরিফ আর ইকবাল খান আবিরকে টেনে দূরে সরালো, কিন্তু তাও মেঘের হাত থেকে আবিরের হাতটা কেউ সরাতে পারল না। যখন অপারেশন থিয়েটারের সামনে চলে আসলো, আবির বাধ্য হয়ে মেঘের হাত ছাড়ল। ধপাস করে বসে পড়ল অপারেশন থিয়েটারের বাইরে। আশেপাশে সবাই এক পাগল প্রেমিক অথবা এক পাগল স্বামী দেখায় ব্যস্ত। অনেকেই আবির আর মেঘের ভালোবাসা দেখে স্তব্ধ হয়ে গেছে। এক হাতে ব্যান্ডেজ, এক পায়ে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ নিয়ে হসপিটালের অপারেশন থিয়েটারের সামনে ফ্লোরে বসে আছে আবির। এতক্ষণে মাথার সাদা ব্যান্ডেজটাও ভিজে এসেছে রক্তে। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে নাক মুছছে আবির। দুহাত ভিজে গেছে রক্তে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই। মিস্টার আবির। দীর্ঘ 1 ঘন্টা পর ডক্টরের কণ্ঠ পেয়ে আবির মাথা তুলে তাকালো। তাড়াহুড়ো করে দাঁড়িয়ে প্রশ্ন করল, ডক্টর, আমার মেঘ কেমন আছে? ডক্টর হাসি মুখে উত্তর দিল, আপনি প্লিজ টেনশন করবেন না, সুখবর আছে। সুখবর? জি, একটা অপারেশন সাকসেসফুল। আপনার মাশাআল্লাহ 2টা ফুটফুটে সন্তান হয়েছে, একটা ছেলে এবং একটা মেয়ে। আবির খানিকটা মলিন মুখে প্রশ্ন করল, আর আমার মেঘ? ডক্টর এবার ঠোঁট প্রসারিত করে উত্তর দিল, পেশেন্ট ভালো আছে, আর তার দ্বিতীয় অপারেশন অর্থাৎ জ্বরের অপারেশন করার প্রয়োজন হয়নি। আপনারা চাইলে আবারও সন্তান নিতে পারবেন ইনশাআল্লাহ। আবির এবার খুশিতে ডক্টরকে জড়িয়ে ধরল, তারপর হঠাৎ ছেড়ে দিয়ে বলল, সরি ডক্টর। ইটস ওকে মিস্টার খান। আমার সন্তানেরা আর তাদের মা কোথায়?
পেশেন্ট নাও আউট অফ ডেঞ্জার, আর বেবিদের কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে দেওয়া হবে। বলেই ডক্টর হাসি মুখে চলে গেল। রাকিব, রাসেল, আরিফ ও তানভীর ছুটে এসে আবিরকে জড়িয়ে ধরল। সবাই আবিরকে অভিনন্দন জানাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর 2টা চাঁদের টুকরো এসে ধরা দিয়েছে খানবাড়িতে। গত 24 ঘন্টায় খানবাড়ির শোকের বাড়িতে পরিণত হয়েছিল। আদির পর বহু বছর কেটে গেছে, এই বাড়িতে কোনো ছোট্ট বাবুর আগমন ঘটেনি। আসমিক, আবিরের সন্তানেরা সেই শূন্যতাকে পূর্ণতা দিয়েছে। আবির তো খুশিতে আলী আহমেদ খানকে জড়িয়ে ধরে কেঁদেই দিল। আলী আহমেদ খান ও ছেলেকে সান্ত্বনা দিল। মালিহা খান হালিমা খানকে জড়িয়ে ধরল। সাথে যোগ হলো আকলিমা খান, বন্যা মিম, মাহুদা খান ও জান্নাত। ভাইয়া! তানভীরের চিৎকার শুনে সকলে সেদিকে তাকালো। ইকবাল খান, মোজাম্মেল খান ও আলী আহমেদ খান দৌড়ে ছুটে গেল আবিরের দিকে, কিন্তু ইতিমধ্যেই আবিরকে রাকিব ও রাসেল ধরে ফেলেছে। আসিফ ছুটে গেল ডক্টরকে ডাকতে। আবির অজ্ঞান হয়ে গেছে। হসপিটালের কয়েকটা ছেলে স্টাফ এসে আবিরকে ধরাধরি করে বেডে শুইয়ে দিল। আসিফ তাড়াতাড়ি করে ডক্টর নিয়ে এসেছে। ডক্টর ভাইয়ের কি অবস্থা? ডক্টর আবিরের গতকাল থেকে আজ পর্যন্ত সকল রিপোর্ট চেক করতে করতে বলল, উনি অলরেডি আগে থেকেই অসুস্থ। ওনার মাথায় কিছু ইন্টারনাল ড্যামেজ হয়েছে। এই মুহূর্তে ওনার অনেক রেস্টের প্রয়োজন, কিন্তু উনি ওনার ওয়াইফের জন্য সকাল থেকে অতিরিক্ত টেনশন নিয়ে ছুটাছুটি করছে, যার ফলে পেশেন্টের একটা মাইনর প্যানিক অ্যাটাক হয়েছে। ডক্টরের কথা শুনে সকলেই আটকে উঠল। ডক্টর সূক্ষ্ম চোখে সকলের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে আশ্বাস দিয়ে বলল, আপনারা টেনশন করবেন না, পেশেন্টের যথাযথ ট্রিটমেন্ট করা হয়েছে। হয়তো ঘন্টাখানেকের মধ্যে জ্ঞান ফিরে আসবে। পেশেন্টের জ্ঞান ফিরলে আপনারা কেউ এমন কিছু করবেন না বা বলবেন না যাতে ওনার আবারও টেনশন বাড়ে। ওনাকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, পেশেন্টের কম হলেও আগামী 1 মাস রেস্টের প্রয়োজন। আশা করি আপনারা তা লক্ষ্য রাখবেন। আবিরের বিপদ কেটে গেছে শুনে সকলেই একটা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ রাকিব তানভীরের উদ্দেশ্যে বলল, তানভীর, আমরা আবিরের কাছে আছি, তুই তোর পরিবার নিয়ে মেঘের কাছে যা। একটু আগে একটা নার্স এসে জানিয়ে গেছে মেঘের জ্ঞান ফিরেছে। ঠিক আছে, তোমার ভাইয়ের খেয়াল রেখো, আমরা যাচ্ছি। সন্ধ্যা 7টা। আবির পিট করে চোখ খুলছে। হঠাৎ চাহনিতে চোখে সাদা বাল্বের আলোটা অসহ্যকর ঠেকছে। হঠাৎ কি ভেবে যেন তাড়াতাড়ি করে উঠে বসার চেষ্টা করল। আবিরের জ্ঞান ফিরেছে দেখে রাকিব ও রাসেল ছুটে এসেছে। কিরে আবির, কিছু লাগবে? আবির মাথায় এক হাত চেপে ধরে রাকিবের দিকে তাকালো। মাথায় এখন ব্যথা নেই, কিন্তু কেমন যেন ঝিমঝিম করছে। আবির ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমার মেয়ে কই? আমার ছেলে মেয়ে কই? রাসেল খানিকটা হেসে জবাব দিল, ওরা সবাই ভালো আছে, এমনকি সুস্থ আছে, তুই টেনশন করিস না। আবির ব্যাকুল কণ্ঠে বলল, আমাকে ওদের কাছে নিয়ে চলো। আবিরের ব্যাকুলতা বুঝতে পেরে রাকিব বলল, ঠিক আছে, নিয়ে যাচ্ছি, তুই একটু শান্ত হ। মেঘের কেবিনে মালিহা খান ও হালিমা খান বসে আছে। মেঘকে ঘুমের ইঞ্জেকশন দেয়া হয়েছে রেস্টের জন্য। একটু আগে একে একে সকলেই মেঘকে কেবিনে এসে দেখে গেছে। তানবীর, বন্যা, মিম ও আদিত্য ছোট্ট বাবুসোনাদের ছাড়তেই চায়নি। মালিহা খান ধমকে সবগুলোকে কেবিনের বাইরে পাঠিয়েছে। বাবুরা এখন মেঘের পাশে ঘুমোচ্ছে। মেঘ। আবিরের কণ্ঠে শুনে মালিহা খান ও হালিমা খান উঠে দাঁড়ালো। আবিরকে মেঘের সাথে কথা বলার সুযোগ করে দিয়ে সবাই বাহিরে চলে গেল। আবির নিশ্চুপ ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে গেল। চুপচাপ মেঘের পাশে একটা চেয়ার টেনে বসলো। 2 মিনিট স্তব্ধ হয়ে মেঘের দিকে তাকিয়ে মেঘের কপালে একটা দীর্ঘ চুমু আঁকল। তারপর মেঘের পাশ থেকে আস্তে আস্তে 2 বেবিকে একসাথেই কোলে নিল। পাপ্পার স্পর্শ পেয়ে বাবু 2টা স্পষ্টভাবে চোখ খুলে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বেবিদের কপালে চুমু দিয়ে আদর করল। আবিরের শব্দ পেয়ে মেঘ আস্তে আস্তে চোখ খুলল। চোখ খুলেই আবিরকে দেখে মেঘের মনটা প্রশান্তিতে ছেয়ে গেল। আস্তে আস্তে বলল, আহিয়া আব্বু। আবির ছেলে মেয়েকে কোলে নিয়ে মেঘের বেডের পাশে এগিয়ে বসলো। বলো আহিয়ার আম্মু। আহিয়া আব্বু, আমি ভেবেছিলাম আমি আপনাকে আর দেখতেই পাবো না, হয়তো এই দেখাই শেষ দেখা। আবির হুট করে মেঘের ঠোঁটে আঙুল চেপে বলল, চুপ, এসব কথা আর না। আমাদের প্রেমের গল্প থেকে আলাদা হওয়ার পৃষ্ঠা আমি নিজ হাতে ছিঁড়ে দেব, তবুও তোমায় কখনো কোথাও যেতে দিব না। আর আজ এত খুশির দিনে এসব কথা তো হবেই না। দেখো আমাদের আহিয়া, কিন্তু আমাদের এই পুচু সোনাটার নাম কি দেওয়া যায় বলো তো? মেয়ের নাম তো আপনি আমাদের বিয়ের আগেই
রেখেছেন, এখন ছেলের নামটাও আপনি রাখেন। খানিকটা ভুল বলেছ। তখনও আমাদের বিয়ে হয়েছিল, শুধু তুমি জানতে না। এখন ছেলের নাম তুমি রাখো। বর্ষার পানির মতো চারদিক যেন খুশিতে থই থই করছে। খান পরিবারে খুশির জোয়ার নেমেছে। দীর্ঘ একটা দমবন্ধকর পরিবেশের পর আবারও আলোর রোশনিতে আলোকিত হয়েছে খান পরিবারের সকল সদস্যদের মন। হসপিটাল থেকে আবিরের এখনও নাম কাটা হয়নি। তানভীর আর আলী আহমেদ খান হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে আবিরকে মেঘের রুমে শিফট করেছে, কিন্তু আবিরের রেস্ট করার কোনো খবর নেই। সারাক্ষণ ছেলে মেয়েকে নিয়ে মেঘের সাথে খুনসুটিতে ব্যস্ত থাকে। আবিরের ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে আজ মাত্র 4 দিন। এর মাঝে ছেলে মেয়ের পক্ষ ভাগাভাগি শেষ। আবিরের একটাই দাবি, ওর মেয়ে আহিয়া ওর পক্ষে, কিন্তু মেঘ তা শুনতে বা মানতে নারাজ। মেঘ চায় ছেলে মেয়ে দুজনেই মায়ের পক্ষে থাকুক। ভাইয়া, তানভীরের কণ্ঠে শুনে মেঘ আবির দুজনেই সেদিকে তাকালো। ভেতরে আয়। তানভীর ভেতরে এসেই বেবিদের কাছে গেল, ছেলে বাবুটাকে কোলে নিয়ে বলল, আমার মামা কি করে? তাড়াতাড়ি বড় হয়ে যাও, তোমাকে কাঁধে চড়িয়ে পুরো এলাকা ঘুরবো। তানভীরের স্পর্শ পেয়েই হয়তো বেবিটা বুঝতে পেরেছে এটা তার পাপা না, তাই ঠোঁট বাঁকিয়ে কাঁদা শুরু করলো। এই যে মামা, কেঁদো না। চকলেট খাবে? তোমাকে আমি অনেক চকলেট এনে দেবো, তারপরে কেঁদো না প্লিজ। তানভীরের কথা ও কর্মকাণ্ড দেখে মেঘ হাসতে হাসতে বেরিয়ে লুটোপুটি খাচ্ছে। বহু কষ্টে হাসি থামিয়ে বলল, ভাইয়া, আমার এইটুকু ছেলেকে তুমি চকলেট খাওয়াতে চাইছো? ওকে আমি অল্প বয়সে সবকিছু ট্রেনিং দেব। তানভীরের কথা শুনে আবির হঠাৎ ফুঁসে উঠে বলল, তাহলে তো হয়েছেই। আমার ছেলেটাকে অল্প বয়সেই তোর মতো পাকা বানাস না ভাই, তাহলে আবার বোনের বান্ধবীর সাথে প্রেম করতে যাবে। আবিরের খোঁচা মারা কথা শুনে তানভীর টিটকনি কেটে বলল, ছি ভাইয়া, আমাকে কি তোমার এত কাছে ট্রেনার মনে হয়? আমি তোমার ভাগিনাকে চাচাতো বোনের সাথে প্রেম করা শেখাবো। আবির অবাক কণ্ঠে উত্তর দিল, তাহলে তো আমার ছেলের সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে। তুই তো আমার ছেলের চাচা না হয়ে মামা হয়ে বসে আছিস। আমি তো তোমার ছেলের চাচা মামা কোনোটাতেই ইন্টারেস্টেড না। তাহলে? তানভীর আবিরের দিকে তাকিয়ে এক চোখ মেরে জবাব দিল, শ্বশুর হব, শ্বশুর। ওকে আমার মেয়ের জামাই বানাবো, বুঝলা ভাইয়া? আবির ঠাট্টার কণ্ঠে উত্তর দিল, বললেই হলো। তোকে আমার বিয়ে জীবনেও বানাবো না। জেগে জেগে স্বপ্ন দেখাবে বন্ধ করেন সম্বন্ধী ভাই। তানভীর হাসতে হাসতে বলে উঠল, আমার মেয়েকে তোমার ছেলের সাথে ভাগিয়ে দিব, পারলে তুমিও আটকে দেখিও বিআই মশাই। ওদের কাণ্ড দেখে মেঘ ধমকের সুরে বলে উঠল, তোমরা প্লিজ একটু চুপ করবা? আমার মেয়েটা ঘুমিয়ে আছে, উঠে যাবে। উফ। আহিয়ার কথা শুনেই আবির তানভীরের মাথায় চাটি মেরে বলল, ধুর শালা, কথা কম বল। আমার মেয়ে ঘুম থেকে উঠলে তোকে জীবনে মেয়ের বাপ হওয়ার সুযোগটাই দিব না আমি। আমি তোমার শালা না, সম্বন্ধী হই। সম্মান দিয়ে কথা বলো। আমি তো তোকে সম্মানের চূড়ায় নিয়ে যেতে চাই, কিন্তু তুই তো আড়ালে দেখা করিস না। মেঘ বিরক্তি কণ্ঠে বলল, তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ করবে? তারপর তানভীরের উদ্দেশ্যে আবার বলল, ভাইয়া, আমাদের রিলিজ কয়টায় দেবে? তানভীর এবার সিরিয়াস কণ্ঠে উত্তর দিল, সকল ফর্মালিটি শেষ, আর ঘন্টাখানিক পরেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। খান পরিবারের সকল সদস্য তোদের আশায় পথে আছে। জানি তো। আমারও তাদের কাছে ফিরে যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। আমার জন্য তো কারো মনটা এত ব্যাকুল হয় না। আপনি কি কোনোভাবে নিজের পরিবারকে নিয়ে জেলাস ফিল করছেন? কই না তো। আমাকে ভালোবাসার জন্য আমার এখন মেয়ে আছে, বুঝলা? মেঘ আবিরের খুনসুটি দেখে তানভীর হাসি মুখে বিদায় নিয়ে বেরিয়ে চলে গেল। এই ছেলে, তাড়াতাড়ি সাজানো শেষ কর, আমার নাতি নাতনিরা চলে আসবে। আলী আহমেদের তাড়াহুড়ো শুনে ছেলেটি জবাব দিল, আঙ্কেল, আর কিছুক্ষণের মধ্যেই সব সাজানো শেষ হয়ে যাবে। এদের দুজনের কথার মাঝে উপস্থিত হলো মোজাম্মেল খান। বলল, কি হয়েছে ভাইজান? আলী আহমেদ খান জবাব দিল, আমার আবিরের ছেলে মেয়ে বাড়িতে আসার সময় হয়ে গেছে, কিন্তু ওদের এখনো বাড়ি সাজানো কমপ্লিট হয়নি। আরে ভাইজান, এত চাপ নিও না, ওদের বাড়িতে ফেরার আগেই সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান সকাল থেকেই রান্নাঘরে প্রচুর ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছে। বন্যাও সাথে সাথে সাহায্য করছে। আজ মাহমুদা খান ও জান্নাত আসার কথা, হয়তো তারাও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মিম আরিফকে বারবার বলেছে আসার জন্য, কিন্তু আরিফ জানিয়েছে সে অন্য সময় আসবে। ঘর জুড়ে স্নিগ্ধ আলো,
ফুলের মালা আর হালকা ইনস্ট্রুমেন্টাল সঙ্গীত। দরজার সামনে দাঁড়িয়ে আছে আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান সহ পরিবারের সকল সদস্য। প্রত্যেকের চোখে একরাশ উচ্ছ্বাস। হঠাৎ করেই দরজায় কলিং বেল বেজে ওঠে। এসেছে, ভাইয়ারে এসেছে। হালিমা খানের চোখ ভিজে গেছে জ্বরে, বলল, আমার নাতি নাতনি এসেছে। মালিয়া খান মেঘের ছেলেকে কোলে নিয়ে বললেন, আল্লাহ তাআলার রহমত নামিয়ে দিস ঘরে। আলী আহমেদ খান সামনে এগিয়ে গিয়ে আবিরের কোল থেকে নাতনিকে কোলে নিয়ে বললেন, আমার নাতনি কি কম নাকি দেখেছো? ও এসেছে আর সারা ঘর আলোয় আলোয় ভরে গেছে। মা বাবার খুনসুটি দেখে আবির হাসল। ইকবাল খান হেসে হেসে বললেন, আবারও খান পরিবার আরো 2 জন নতুন উত্তরসূরি পেয়ে গেল। আজ শুক্রবার বাড়ির বাগানের ছোট্ট একটা মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে ছেলে ও মেয়েকে নিয়ে বসে আছে মেঘ ও আবির। আজ ওদের নামকরণ করা হবে। আত্মীয় স্বজনরাও ও পাড়া প্রতিবেশী সবাই এসেছে আবিরের ছেলে মেয়েকে দেখতে। আদি একটা ছোট্ট কবিতা পাঠ করে বাবুদের উদ্দেশ্যে, আলো হয়ে এলে তোমরা, খান ঘরে সুর বাজে, তোমাদের হাসিতে যেন খান পরিবারের নতুন দিন সাজে। তারপর মালিহা খান ছেলে বাবুকে একটা ছোট্ট সোনার লকেট সহ চেন ও মেয়ে বাবুকে সোনার ছোট্ট 2টা চুড়ি পরিয়ে দিল, যা খান বাড়ির ঐতিহ্যের প্রতীক। মালিহা খান গভীর আবেগে কণ্ঠে বাবুদের উদ্দেশ্যে বলল, একসময় এই চুড়ি ও চেইন তোমাদের বাবা মা পরিয়েছিল, আর এখন থেকে এগুলো তোমাদের। একে একে সকলে এসে দোয়া করে গেল ও অনেক গিফট দিল। এখন নাম রাখার পালা। আবিরের মেয়ের নাম রাখলো মেহবুবা খান আহিয়া, আর মেঘ ছেলের নাম রাখলো মাহাদিফ খান আহিয়ান। তাছাড়া পরিবারের সকলে ভিন্ন ভিন্ন নাম রাখলো, যেমন ছেলের নাম রাখলো ফারাজ, আয়ান, রাফি, আহিল, মাহির, মাহতাব, আহির, মৃদুল, আয়ুষ, ইশরাক, মাহিম, আদিল, মাশরাফি, সাফওয়ান, মাহিদ, মেহরাব ইত্যাদি। আর মেয়ের নাম রাখলো আশিরা, জানাভির, আরিবা, আফরিন, মাহিরা, মেহজাবিন, মুনজা, মুবিনা, মাইশা, মাহফুজা ইত্যাদি। নামের এত বড় লিস্ট দেখে তানভীর মাথায় হাত রেখে বসে পড়ে বলল, আমার মাত্র একটা ভাগিনা ও একটা ভাগ্নে, ওদের এত নাম হলে তো ওরা নিজেরা নিজের নাম ভুলে কনফিউজড হয়ে যাবে। ভাই আর বোনও যা নাম রেখেছে তাই থাকবে। আমি আমার ভবিষ্যৎ মেয়ে জামাইকে তাসফিন খান বলেই রাখবো, যার অর্থ একজন শৃঙ্খল ও বুদ্ধিমান ব্যক্তি। আর আমার মেয়ের ভবিষ্যৎ একমাত্র ননদের নাম হবে তাসফিয়া খান, যার অর্থ বিশুদ্ধ, পবিত্রতা, পরিশুদ্ধতা ও সততা। বন্যা রেগে ফুঁসে উঠে বলল, এই আপনি না এইমাত্র বললেন ভাইয়ার মেঘের নাম ছাড়া আর কারো নাম গ্রহণযোগ্য না, তাহলে আপনি কেন রেখেছেন? তানভীর দাঁত কেলিয়ে জবাব দিল, কারণ ওদের সাথে আমার ভবিষ্যৎ সম্পর্কটা অন্যরকম। চাইলে তুমিও রাখতে পারো, কারণ তুমি আর আমি একই তো বউ। তানভীরের কথা শুনে মিম আর আদি রেগে কটমট করছে। ও পরিস্থিতি ভয়ঙ্কর বুঝতে পেরে তানভীর ছুটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। একদিন সন্ধ্যাবেলা আবির অফিস থেকে বাড়ি এসেই দেখতে পেল ডাইনিং টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে চকলেটের মোড়ক। আবিরকে দেখে মেঘ রান্নাঘর থেকে বেরিয়ে এসে রাগী কণ্ঠে বলল, আপনার ছেলে আবারও লুকিয়ে রাখা চকলেটগুলো চুরি করে খেয়ে ফেলেছে। 4 বছরের আহিয়ান আধো আধো কণ্ঠে বলল। আহিয়ানের থেকে কয়েক মিনিটের ছোট হলেও বেশ চালাক। সঙ্গে সঙ্গেই বলল, পাপা মামা মিথ্যা বলতে, মিথ্যা। আমি তো বলে দিলাম কেউ না, এই দোল কোলে টপকে পেলেতে। আবির মুচকি হেসে ছেলে মেয়েকে একসাথে কোলে নিয়ে সোফায় গিয়ে বসলো। আহিয়ান ও আহিয়া সন্ধ্যায় সোফায় বসে আঁকাআঁকিতে ব্যস্ত। আবির একটু আগেই রুমে গেছে ফ্রেশ হতে। এখন আর আগের মতো বাড়ি ফিরে ফ্রেশ হতে পারে না। এসে ছেলে মেয়ের সকল আবদার শুনতে ব্যস্ত থাকে। আহিয়া মায়ের একটা পুরনো ছবি নিয়ে আঁকার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। পারবেই বা কী করে, মাত্র 4 বছরের শিশু। এত কঠিন ড্রয়িং কী করে করবে? তাই একটু আগেই মিমকে চকলেট দেওয়ার কথা বলে জোর করে এনে ড্রয়িংয়ে হেল্প করতে বসিয়ে রেখেছে। আহিয়ান বাবাকে এঁকেছে, একটা বিশাল স্যান্ডউইচ মুখে পুরে খাচ্ছে। মিম ওদের সাহায্য তো করেছে, কিন্তু জানে একটু পর এসবের জন্য ওর ওপর দিয়ে ঘূর্ণিঝড়, টর্নেডো, নার্গিস সব একসাথে যাবে। আবিরকে নিচে নামতে দেখেই আহিয়া দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালো। কি হয়েছে মামুনি? পাপা এই দেখো মাম্মা।
আবির আহিয়ার হাতের ড্রয়িং খাতার দিকে তাকিয়ে দেখলো কাঁচা হাতে একটা ছবি আঁকা, একটা বাঁকা তেরা মেয়ে, বিশাল লম্বা চুল যা পা পর্যন্ত, চোখ দুটো বড় বড়। আবির তো দেখে হাসতে হাসতে শেষ, বলল, এটা তোমার মাম্মা? মাম্মা। হঠাৎ আবির শুনতে পেল রান্নাঘর থেকে মেঘ ও বন্যার অট্টহাসির শব্দ। আবির সেদিকে এগিয়ে গেল, গিয়ে যা দেখলো আবিরের তো চক্ষু চড়ক গাছ। আহিয়ানের হাতে একটা ড্রয়িং, যেখানে একটা মোটা তাজা লোক হা করে বড় একটা স্যান্ডউইচ খাচ্ছে, নিচে ভাঙা ভাঙা অক্ষরে লেখা আমার পাপা। আবির আহিয়ানকে ডাকলো, সোনা এদিকে আসো তো। আহিয়ান আসলে আবির হাঁটু গেড়ে সামনে বসে জিজ্ঞেস করলো, তোমাকে কে বলেছে এটা আমি, মানে তোমার কেন এমনটা আঁকতে ইচ্ছে হলো? আহিয়ান হাসি হাসি মুখ নিয়ে বলল, আম্মুই তো সবসময় তোমাকে বলে তোমার নাকি খাও ঘুম ছাড়া কোনো কাজ নেই। আবির রাগে কটমট করে তাকালো মেঘের দিকে। মিম ও বন্যা মুসকি মুসকি হাসে। আলী আহমেদ খান হঠাৎ বলে উঠল, ঠিকই তো বলেছে আমার বৌমা, সকাল বিকাল অফিস, খাওয়া আর ঘুম ছাড়া তোমার আর কি কাজ? আলী আহমেদ খানের সাথে তাল মিলিয়ে তানভীর বলল, আমার মেয়ের জামাইয়ের ট্যালেন্ট আছে, বলো ভাইয়া। বলে দাঁত কেলিয়ে হাসলো। আবির রাগি রাগি মুখ নিয়ে বলল, তোকে আমার বিয়েই জীবনেও বানাবো না, আমি উপরে যাচ্ছি, তোর মেয়েকে আজই অন্য কোথাও বিয়ে দিয়ে দিব। বলেই আবির সকলের মুখের দিকে একবার তাকিয়ে উপরে চলে গেল। বন্যা মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, কবে যেন এদের দুই ভাইয়ের দুষ্টুমির জন্য আমার ছোট্ট মেয়েটার কপাল পড়ে। বন্যা ও তানভীরের মেয়ে ত্রিদা খান, বয়স 2.5 বছর, ছোট ছোট পায়ে হেঁটে আহিয়ার সাথে পুরো বাড়ি মাতিয়ে রাখে, কিন্তু আহিয়ানের কাছে সে ভুলেও যায় না। আহিয়ান ও সুযোগ পেলেই ত্রিধাকে মেরে দেয়, আর ত্রিধাও আবির বাড়ি আসলে বড় পাপার কাছে বিচারের ঢালি নিয়ে বসে। আজ শুক্রবার, একটু আগে জুমার নামাজ পড়ে এসে সকলে একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করেছে। এখন সবাই সবার রুমে বিশ্রাম নিচ্ছে। মিম প্রায় 30 মিনিট ধরে বাবা মায়ের রুমের পাশে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে রুমে যাবে নাকি যাবে না। দরজার ওপারে সামান্য পা দেখা যেতেই আকলিমা খান বলল, কে ওখানে? মিম গুটিসুটি পায়ে এগিয়ে গেল সামনে, বলল, আমি আম্মু। মাত্রই এসে বিছানায় শুয়েছে, তাই মিমের শব্দ পাওয়া মাত্রই ইকবাল খানের ঘুম ভেঙে গেল। আকলিমা খান কিছু বলার আগেই ইকবাল খান মেয়েকে নিজের কাছে ডাকলেন। এবার মিম গিয়ে বাবার সামনে মাথা নিচু করে বসলো। ইকবাল খান আদুরে কণ্ঠে বললেন, কি হয়েছে আমার মায়ের? মিম কোনো জবাব দিল না, মাথা নিচু করে বসেই আছে। এবার আকলিমা খান এসেও বিছানায় বসলেন, বললেন, তোমরা বাবা মেয়ে কথা বলো, আমি ঘুমাচ্ছি। ইকবাল খান ও মিম আকলিমা খানের কথা শুনে একবার ওনার দিকে তাকালো, তারপর ইকবাল খান মিমের উদ্দেশ্যে বললেন, বলো মা, কি হয়েছে? কিছু লাগবে তোমার? মিম কাচুমাচু করে বসে ওনার এক আঁচলের সাথে আরেক আঁচলে গেঁথে দিয়েছে। ইকবাল খান আবারও বলল, কিছু তো বলো। আসলে আপু, আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। মিমের মুখে গুরুত্বপূর্ণ কথা শুনে আকলিমা খান ইকবাল খান উঠে বসলেন। মিম কিছুক্ষণ থেমে আবার বলা শুরু করলো, তোমরা তো জানো আমি কখনো তোমাদের বিশ্বাস ভাঙিনি। আমি আর আরিফ ভাইয়া মানে আমরা প্রায় 5 বছর ধরে একে অপরকে চিনি, বুঝি, ভালোবাসি। না মানে এটা হঠাৎ করে হয়নি, আমরা দুজনে বুঝিয়ে শুনি ভবিষ্যতের কথা চিন্তা করি এই সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা চাই তোমরাও আমাদের পাশে থাকো, কারণ আমাদের এই সিদ্ধান্তে আমরা পরিবারকে সম্মানের সঙ্গেই পাশে রাখতে চাই। মিমের কথা শেষ হতে না হতেই আকলিমা খান সজোরে থাপ্পড় বসিয়ে দিল মিমের গালে, বলল, তোর সাহস কি করে হলো তোর আব্বুর সামনে এই কথা বলার? ইকবাল খান এক হাত তুলে আকলিমা খানকে থামিয়ে দিল। ইকবাল খান গম্ভীর কণ্ঠে বললেন, মাহমুদ আপা জানে? মিম নিচের দিকে তাকিয়ে জবাব দিল, জি, আরিফ ভাইয়া তাদের পরিবারের সবাইকে জানিয়েছে। কবে জানিয়েছে? 2 দিন আগে। কি বলেছে ওর পরিবার? মিম কাপা কাপা কণ্ঠে উত্তর দিল, ফুপি আর ফুপা জানিয়েছেন আমাদের পরিবার মানলি তাদের কোনো সমস্যা নেই। ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বললেন, আর তুমিও সেটা শুনে তোমার পরিবারকে মানাতে চলে এসেছো? মিম ভয়ার্ত কণ্ঠে বলল, না মানে আব্বু। ইকবাল খান ধমক দিয়ে বললেন, কি মানে করছো? তুমি কি ভুলে গেছো তোমার ফুপির পরিণতি? এই একই ভুলের কারণে 27 বছর আপা আমাদের বাড়িতে আসেনি। তুমিও কি চাও তোমার ভাগ্যটাও এরকম হোক?
ইকবাল খানের ধমক শুনে মিম মাথা নিচু করে বসে বসে নীরবে চোখের জল ফেলছে। আকলিমা খান মিমের এক হাত টেনে ধরে দাঁড় করিয়ে বলল, তুই এখনই রুম থেকে যা, আমরা এই ব্যাপারে তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। মিম মায়ের হাতটা ছাড়িয়ে ছুটে গিয়ে আব্বুর পায়ে জড়িয়ে ধরল, কান্না জর্জরিত কণ্ঠে বলল, প্লিজ আব্বু, তুমি এমন করো না, আমি আরিফকে ছাড়া বাঁচবো না। মিমের কথার মাঝখানে মিমের মা ফোরন কেটে বলল, কি রে মিম, আমি কি এতই নির্লজ্জ মেয়ের পেটে ধরেছিলাম? আমার ভাবতেই অবাক লাগছে, তুই আমার মেয়ে, কি করে পারছিস বাবার সামনে এসব কথা বলতে? মিম মায়ের কথায় কান না দিয়ে বাবার পাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপু, আরিফ তো ভালো ছেলে, আমায় অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালো রাখবে। শুধু তোমরা যেন আরিফকে মেনে নাও, সেই জন্যই আরিফ নিজের বাবার ব্যবসায় হাল ধরে প্রতিষ্ঠিত হয়েছে। সম্পর্কের শুরুতে আরিফ 2 থেকে 3 বছর সময় আমার থেকে চেয়ে নেওয়ার পরেও পরবর্তীতে তোমাদের চোখে যোগ্য হওয়ার জন্য 5 বছর সময় ব্যয় করেছে। এখন নিঃসন্দেহে আরিফ সর্বদিক দিয়েই তোমাদের চোখে যোগ্য। প্লিজ আপু, তুমি না করো না। উফ মাম্মা, আমি ব্যথা পেয়েছি। আহিয়ার শব্দ পেয়ে মেঘ সেদিকে তাকালো, দেখলো আহিয়ান আহিয়াকে চিমটি কেটেছে। মেঘ ধমকে সুরে বলল, আহিয়ান, তোমাকে কতবার বলেছি, ও তোমার ছোট বোন, তুমি ওর বড় ভাই। আর বড় ভাইয়ারা ছোট বোনদের কখনো মারে না, অনেক আদর করে। আমি মালিনী মাম্মা, বোন মিথ্যে বলছে। আহিয়া প্রতিবাদী সুরে বলল, না মাম্মা, ভাইয়া মিথ্যা বলতে। এবার আহিয়ান রাগে আহিয়ার মাথার ঝুঁটির তুলি খুলে নিল। আর কি লাগে, শুরু হয়ে গেল রাজকন্যা আহিয়ার কান্না। ঠোঁট ভাঙিয়ে ভাঙিয়ে পাপা পাপা বলে কাঁদতে লাগলো। মেঘ পাশে বাচ্চাদের জামা কাপড়গুলো গোছাচ্ছিল, ছুটে গিয়ে আহিয়াকে বুকে জড়িয়ে আদর করা শুরু করলো। আমি পাপার কাছে বিতার দিব। পাপা, ও পাপা, তুমি কই? বলেই আহিয়া আবারও কান্না শুরু করলো। মেঘের তো মাথায় হাত। শুরু হয়ে গেল পাপার আদরের দুলালির কান্না। কিন্তু আহিয়ার আব্বু গেল কোথায়? কাকামুনি আসবো? আবিরের কণ্ঠস্বর পেয়ে ইকবাল খান, আকলিমা খান ও মিম দরজার দিকে তাকালো। আকলিমা খান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আরে আবির, কিছু লাগবে তোমার? ভেতরে আসো। আবির একবার সারা ঘরে চোখ বুলিয়ে নিল। ইকবাল খান বিছানায় হেলান দিয়ে বসে আছে, সামনে মাথা নিচু করে বসে আছে মিম। পরিস্থিতি নীরব ও গুরু গম্ভীর। এবার আবির মুখ খুলল। কাকামুনি, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। ইকবাল খান মুখে হাসির রেখা টেনে বললেন, এত ফর্মালিটির কি আছে? কি বলবি বল। আর দাঁড়িয়ে আছিস কেন? এখানে এসে বস। না, এখন বসবো না। হয়তো আহিয়া ও আহিয়ান এতক্ষণে আমাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তাছাড়া আব্বুর রুমে গিয়েছিলাম, সেখানে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, বল কি বলবি। আবির গম্ভীর মুখ নিয়ে বলল, আমার বন্ধুর ছোট ভাইয়ের জন্য অনেকদিন ধরেই মেয়ে দেখা হচ্ছে। ওরা অনেক আগেই মিমের জন্য আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু মিমের লেখাপড়ার জন্য আমি রাজি হইনি। কিন্তু এবার মনে হয় মিমের বিয়েটা দিয়ে দেওয়া উচিত। তুমি কি বলো? মিমের মাথায় মনে হয় আবিরের কথা শুনে আকাশ ভেঙে পড়েছে। লাল লাল ভেজা আঁকি যুগল নিয়ে আবিরের পানে তাকালো, কিন্তু আবির হয়তো তার দেখতেই পেল না। আকলিমা খানের মুখটা দেখে মনে হচ্ছে তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন। ইকবাল খান খানিকক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে তারপর বললেন, ঠিক আছে, তুই ওনাদের খবর দিয়ে মেয়ে দেখতে আসতে বল। আবির আত্মবিশ্বাসের সঙ্গে বলল, ওরা মিমকে আগেই দেখেছে। ছেলের পরিবারের সবাই চায় তোমরা যদি ছেলেকে পছন্দ করো তাহলেই বিয়ের কথা সামনে এগিয়ে নিয়ে যেতে। মিম উঠে দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলল, ভাইয়া আমি। তুই তোর রুমে যা, এখানে তোর কাজ নেই। মিম আবিরের ভয়ে আর কিছুই বলতে পারল না। ইকবাল খানের মুখের দিকে একবার তাকিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ঠাস শব্দ শুনে মেঘের বুকের ভেতরটা কেঁপে উঠেছে। কি হয়েছে দেখতে তাড়াতাড়ি করে রুমের বাহিরে বের হলো। বুঝতে পারল শব্দটা মিমের দরজা থেকেই এসেছে। মিম দরজা বন্ধ করেই দরজায় পিঠ ঘেঁষে মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ল। বারবার একটা কথাই চিৎকার করে বলল, হে আল্লাহ, যারে আমার মনে দিলা তারে আমার ভাগ্যে কেন দিলা না? গায়ের ওড়নাটা খুলে কিছুটা মুখের ভিতর ভরে চিৎকার করে কান্না শুরু করলো। যে কান্নার নেই কোনো শব্দ, শুধু আছে নীরব আর্তনাদ। মিমের কান্নায় রুমের পরিবেশটা যেন ভারী হয়ে উঠেছে। কাঁদতে কাঁদতে একসময় মেঝেতেই হাত পা ছড়িয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল।
সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগেই মাগরিবের আজান পড়েছে। বন্যা মাগরিবের নামাজ শেষ করে এসে দেখলো ত্রিধার রুমে নেই। বন্যা মনে মনে কি যেন ভেবে রুমটাকে তাড়াতাড়ি গুছানো শুরু করলো। তখনই তানভীর হঠাৎ বন্যাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তানভীরের শীতল স্পর্শ গায়ে লাগতেই বন্যা লজ্জায় কুঁকড়ে গেল। এই মেয়েটা এখনও সেই প্রথম দিনের মতোই লাজুক, সেই প্রথমের মতোই মিষ্টি। তানভীর বন্যাকে নিজের দিকে ঘোরালো, তারপর বন্যার দিকে একটা ছোট্ট বক্স বাড়িয়ে দিল। বন্যা চমকে গিয়ে জিজ্ঞাসা করল, এটা কি? আজ তো কোনো স্পেশাল দিন না? তানভীর মুচকি হেসে জবাব দিল, ভালোবাসা কি ক্যালেন্ডার দেখে আসে? তারপর বক্সটা এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। হঠাৎ? তানভীর বন্যার নাকে নাক ঘষে জবাব দিল, কারণ আমার দিনগুলো কি সর্বদা তুমি স্পেশাল বানাও, তাই তোমারও তো স্পেশাল কিছু পাও না। বন্যা বক্সটি খুলে দেখে একটা ছোট্ট পেন্ডেন্ট, তাদের দুজনের নামের প্রথম অক্ষর খোদাই করা। এটা দেখে বন্যা খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর তানভীরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে, তারপর ধীর কণ্ঠে বলে, গিফটের কি প্রয়োজন ছিল? বারবার প্রেমে পড়ার জন্য এই আপনিটাই তো যথেষ্ট। তানভীর মুচকি হাসলো। মাম্পা ত্রিধার কণ্ঠ শুনে দুজনেই হক চকিয়ে উঠল। বন্যা ও তানভীর মেয়ের দিকে ছুটে গেল, দেখলো কেটে কেটে সুন্দর মুখটাকে লাল করে রেখেছে। তানভীর আদুরে কণ্ঠে জানতে চাইল, কি হচ্ছে আমার মাম্মামের? ত্রিধা কাঁদতে কাঁদতে আধো আধো কণ্ঠে বলল, ভাইয়া। বন্যার আর বুঝতে কিছুই বাকি রইল না। ত্রিধা ছোট, কিন্তু মেয়েটা মায়ের মতোই বুঝদার। যখন থেকে বুঝতে পেরেছে আহিয়ান ওকে সুযোগ পেলেই মারে, তখন থেকে আহিয়ানের সামনে তেমন একটা যায় না। সারাদিন আহিয়ার সাথেই খেলাধুলা করতে পছন্দ করে, কিন্তু তবুও মাঝে মাঝে আহিয়ানের সামনে পড়েই যায়। ফোনে টুংটাং শব্দে তানভীর বিছানার দিকে তাকালো, এগিয়ে গিয়ে ফোনটা কানে ধরলো, আবার কেটেও দিল। তারপর পাঞ্জাবিটা চেঞ্জ করে টি শার্ট গায়ে জড়ালো। এই ভর সন্ধ্যাবেলা তানভীরের হঠাৎ পোশাক পরিবর্তন দেখে বন্যা কাছে এসে জিজ্ঞাসা করল, কোথাও বের হচ্ছেন? তানভীর ত্রিধাকে কোলে নিতে নিতে বলল, অনেকদিন হলো রাকিব ও রাসেল ভাইয়াদের সাথে আড্ডা দেওয়া হয় না, সেখানে যাচ্ছে। তানভীর মেয়ের কপালে গভীর চুমু এঁকে দিয়ে বলল, মাম্মাম, তুমি তোমার মায়ের কাছে একটু থাকো, নিচে তোমার বড় পাপা অপেক্ষা করছে, আমি যাবো আর আসবো। এই নিন কফি। আবির ফোন স্কল করতে করতে কফিটা হাতে নিল। কফির কাপটা টি টেবিলে রেখে মেঘের এক হাত টেনে নিজের কোলে বসিয়ে দিল। এই কি করছেন? কেউ দেখবে। মেঘের আতঙ্কিত কণ্ঠ শুনেও আবিরের কোনো ভাবান্তর নেই, তার নির্লিপ্ত জবাব, দেখুক, তাতে আমার কি? মেঘ ভ্রু কুঁচকে বলল, আপনি এত নির্লজ্জ কেন বলুন তো? আবিরের শান্ত জবাব, ম্যাম, আপনি এত সুন্দর কেন বলুন তো? আহিয়ার আব্বু। আহিয়ার আম্মু। আচ্ছা। মেঘ এবার বিরক্তি কণ্ঠে বলল, ধুর, এবার ছাড়ুন তো, কেউ চলে আসবে। এবার আবিরও ভদ্রভাবে মেঘকে ছেড়ে দিল। মিম কোথায় বলো তো? ওকে দেখতে পাচ্ছি না কেন? মেঘের নিশ্চিন্ত জবাব, আছে হয়তো রুমে। ও শুনুন। আজও আবিরের কণ্ঠে সেই চিরচেনা সুর। কোথাও বের হচ্ছেন? পারলে একটু তাড়াতাড়ি ফিরে আসেন, ছেলে মেয়েগুলো আপনার অপেক্ষায় থাকে। আবির হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, ভালো কথা মনে করেছো, আমি বাহিরে অপেক্ষা করছি। তোমার গুণধর ভাই নিচে নামলে বলো বাহিরে আছি। মেঘ জবাব দিল, ঠিক আছে যান। আবির মুস্কি হেসে বলল, এখন জান ডাকলেও বাহিরে যাওয়া বন্ধ করতে পারবো না, জরুরি কাজ আছে। মেঘ রাগী কণ্ঠে বলল, আমি আপনাকে যেতে বলেছি, জান ডাকিনি। আর যাওয়ার হলে তাড়াতাড়ি যান, আপনার ছেলে মেয়ে দেখলে আবার আটকে দেবে। আবির খানিকটা মাথা ঝুঁকিয়ে বলল, যথাজ্ঞা মহারানী। মেঘ একটা মুস্কি হাসি উপহার দিয়ে আবার রান্নাঘরের দিকে হাঁটল। 1 2 3 4 5 6 7 8 9 10। ভাইয়া, এবার তো ক্ষমা করো। তানবীরের কণ্ঠে ক্লান্তির সুর। আবির কখন থেকে বাড়ির বাহিরে গাড়ির সামনে তানবীরকে কান ধরিয়ে উঠবস করাচ্ছে। এবার আবির মেজাজিক কণ্ঠে বলল। তানবীর হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, আরে ভাইয়া, আগে শোনো তো, আজকাল মেয়েটার জন্য কোথাও বের হতেই পারি না। বাড়ি থেকে বের হতে গেলে গলা জড়িয়ে আবদার জোরে বসে, ও যাবে আমার সাথে। নিতে না চাইলে কান্নাকাটি শুরু করে দেয়। ত্রিধার কান্না থামাবো, তারপরে তো আসবো নাকি। রাত 9টা বেজে 30 মিনিট। হাতে গোনা কয়েকজন ছাড়া খানবাড়ির সকলেই রাতের খাবার খেতে বসেছে।
খানবাড়ির ডাইনিং টেবিলটা আবির বহু আগেই পরিবর্তন করেছেন, এনেছে নতুন ও বড় মাপের একটা টেবিল, যেখানে অনায়াসেই পুরো খান পরিবার বসে খাবার খেতে পারে। বিশেষ বিশেষ দিনে বাড়িতে কোনো মেহমান আসলে এই টেবিলটাতেই যোগ হয় আরও কয়েকটা চেয়ার। নতুন ডাইনিং টেবিলে আহিয়ান সর্বদা আলী আহমেদ খানের পাশে বসতেই পছন্দ করে। দাদু হিসেবে আলী আহমেদ খানকে আহিয়ানের ভীষণ পছন্দ। আর আহিয়া ও ত্রিধা ও আল্লাদি খাওয়ার সময় হলেই সবসময় দৌড়ে গিয়ে মোজাম্মেল খান ও ইকবাল খানের মাঝের 2 চেয়ার দখল করে বসে থাকে। প্রতিদিনের ন্যায় আজও আহিয়া ও ত্রিধা ছুটে গিয়ে মোজাম্মেল খান ইকবাল খানের মাঝের চেয়ারে বসে পড়ল। আহিয়ান আলী আহমেদ খানের পাশেই বসে আছে। আহিয়া ও ত্রিধার কাহিনী দেখে বলে উঠল। আলী আহমেদ খান একবার আহিয়ানের মুখের দিকে তাকিয়ে মুস্কি হাসল। হয়তো তিনি বুঝতে পেরেছেন এই ছেলেটার বিরক্তির কারণ। আহিয়ানের বয়স কম, কিন্তু এই বয়সেই বাবার মতো নিজের গাম্ভীর্য বজায় রাখতে সে একটুও ভোলেনি। আহিয়ান যেন আবিরের প্রতিচ্ছবি, রাগী, গম্ভীর, বদমেজাজি সব গুণ তার মধ্যে বহমান। কিন্তু বাড়ির সকলে তা নিয়ে একটুও টেনশন করে না, কারণ তারা জানে আগে আবিরও এমনই ছিল। কিন্তু সেই ছেলেটাই বর্তমানে সারাক্ষণ বউয়ের আঁচল ধরে বলতে থাকে, আমার বউ, আমার বউ। বাড়ির 3 কর্তা তাদের নাতি নাতনিদের নিয়ে রাতের খাবার খাচ্ছেন। 3 কর্তি তাদের খাবার পরিবেশন করছেন। মেঘ আর বন্যা মাঝে মাঝে তাদের সাহায্য করছে। অবশ্য মালিহা খান বারবার মেঘ ও বন্যাকে বলেছে খেতে বসতে, কিন্তু মেঘ ও বন্যার একটাই কথা, বাড়ির বাকি মহিলাদের সাথে খাবে। হঠাৎ করেই আলী আহমেদ খান বললেন, মিম কি রাতে খাবে না? মিম কই? ইকবাল খান নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। আলী আহমেদ খানের কথায় কোনো জবাব দিল না। আকলিমা খান বলল, ভাইজান ও রুমে আছে। খাওয়ার সময় হয়েছে, মেয়েকে তো ডাকো। জি ভাইজান। কি রে, তোদের রাস্তায় এত দেরি হলো কেন? রাকিবের কণ্ঠে আবিরের তাৎক্ষণিক জবাব, ভুলে গেলি? তোকে তো আগেই বলেছিলাম যে এক জায়গায় যাব। ও হ্যাঁ, দেখ আমি ভুলেই গেছি। আবির ভ্রুকুচকে বলল, তোরে কি আজকাল তোর বউ ডোজ একটু বেশি দেয় নাকি? রাকিব হতবাক কণ্ঠে বলল, মানে? আবির সন্দিহান কণ্ঠে বলল, মাথার ব্রেন কি জুস বানাইয়া খেয়ে ফেলেছিস নাকি? আজকাল কিছুই মনে থাকে না। আবিরের ব্যঙ্গ করা কথা শুনে তানভীর দাঁত কেলিয়ে হাসল। রাকিব চোখে অগ্নি নিয়ে তানভীরের উদ্দেশ্যে বলল, এত দাঁত কেলাইয়েন না, মেয়ে হয়েছে তো তাই টের পান না। একটা ছেলে হলে বুঝতেন ছেলের কি জ্বালা। আবির রাকিবের কাঁধে 1 হাত রেখে বলল, কিরে, বাসায় কি কোনো সমস্যা? রাকিব মাথায় হাত দিয়ে বলল, বন্ধু, মহা সমস্যা, যা করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর। কেন, আবার কি হলো? রাকিব মাথায় হাত দিয়ে চায়ের দোকানের টেবিলটায় বসলো। আবিরকে বলল, আগে বল, চা অর্ডার দিব। না, আমাকে যেতে হবে বাড়িতে, তোর ভাবি অপেক্ষা করছে। ও তাহলে শোন, করোনা ভাইরাসের থেকেও বড় মহামারী আমার ছেলে। সারা দিন দুষ্টুমি করতেই থাকে। যদি দুষ্টুমির জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে আমার ছেলেই ফার্স্ট হতো, নির্ঘাত। দুষ্টুর রাজা। বাড়িতে থাকলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। তানভীর সান্ত্বনা কণ্ঠে বলল, আরে রাকিব ভাই, কষ্ট পায়েন না। এই একই মহামারীতে আমিও ভাইয়া দুজনেই আক্রান্ত। এই তো আসার সময়ও মেয়ে আবদার জুড়ে বসেছে আমার সাথে বাইরে আসবে। আর ভাইয়ার ছেলে মেয়ে তো সারা দিন আমার বোনটাকে নাজেহাল বানিয়ে ছাড়ে। এই কথা শুনে 3 বন্ধু একসাথেই হু হু করে হেসে দিল। মিম, এই মিম, দরজা খোল বলতেছি। আকলিমা খান বহু সময় ধরে মিমের দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু মিম দরজা খুলছে না। বারবার শুধু একটা কথাই বলতেছে। সদর দরজা দিয়ে আবির ও তানভীরকে ঢুকতে দেখে আহিয়া ও ত্রিধা দৌড়ে গিয়ে খুলে উঠল। কিন্তু আবির উপর থেকে আকলিমা খানের চেঁচামেচি শুনে দৌড়ে উপরে গেল। তারপর মিমকে ধমকে সুরে বলল, 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে খাওয়ার টেবিলে আসবি। মিম শুনল, কিন্তু কিছুই বলল না। অবশ্য আবিরের মুখের উপর কথা বলার সাহস মিমের নেই, তাই ভদ্র মেয়ের মতো আবিরের পিছু পিছু নিচে এসে ডাইনিং টেবিলে বসল। ইতিমধ্যে বাড়ির কর্তাদের খাওয়া প্রায় শেষ। আবির বলল, আব্বু একটু বসো, তোমাদের সাথে কথা আছে। এর মাঝে ফ্রেশ হয়ে তানভীর ও এসে খেতে বসেছে। আবির বলল, আব্বু, চাচু, কাকামণি, আমি তো তোমাদের আগেই বলেছিলাম মিমের বিয়ের কথা। আজ আমি ছেলের বাড়িতে গিয়েছিলাম, ওরা চায় বিয়ের তারিখটা একটু তাড়াতাড়ি ফেলতে। আলী আহমেদ খান জবাব দিল, তারিখ তাড়াতাড়ি ফেলতে চাইতে সমস্যা কি? ওদের বলো আমরা প্রস্তুত।
আবির ও আলী আহমেদ খানের কথোপকথন শুনে মিমের খাওয়া যেন থমকে গেছে। এক দৃষ্টিতে প্লেটের দিকে তাকিয়ে থ মেরে বসে আছে। মেঘ আশ্চর্যের ভঙ্গিতে বলল, কার বিয়ে? মেঘের মুখে বিয়ের কথা শুনে বাড়ির সকল মহিলারা পুরুষদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। আবির সকলের দৃষ্টি বুঝতে পেরে বলল, এত অবাক হওয়ার কিছুই নেই, আমরা অবশ্যই বাড়ির সকলকে আজকে সবকিছুই বলতাম। মালিহা খান আগ্রহী কণ্ঠে বললেন, আবির, এত বর্ণিতা না করে কি হয়েছে পরিষ্কার করে বল। আবির গলা খাকারি দিয়ে বলা শুরু করলো, আম্মু, আমার বন্ধুর এক ছোট ভাই আছে, ছেলে ব্যবসা করে, অনেকদিন ধরেই মিমের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে রেখেছে ওদের পরিবার। এতদিন আমি তেমন গুরুত্ব দেইনি, কিন্তু এখন মনে হচ্ছে মিমের এবার বিয়েটা দেয়া উচিত। আজ দুপুরেই আব্বু ও চাচ্চুর সাথে এই ব্যাপারে আলোচনা করা শেষ করে কাকামণিকে জানিয়েছি। কাকামণিও সম্মতি দিয়েছে। তাই আমিও তানভীর সন্ধ্যার দিকে ওই বাড়িতে গিয়েছিলাম। ওরা বিয়ের কাজটা তাড়াতাড়ি শুরু করতে চায়। আর তোমরা তো শুনলে আব্বু ও চাচ্চুর এতে কোনো আপত্তি নেই। তোমরা সবাই অনুমতি দিলে আগামী সপ্তাহের দিকেই বিয়ের তারিখ নির্ধারণ করবো ইনশাল্লাহ। দীর্ঘ কথার পর আবির থামল। আবিরের কথা শুনে হালিমা খান বললেন, কিন্তু আবির বাবা, এভাবে তো আর বিয়ে হয় না। ছেলে পক্ষকে বলো মিমকে এসে দেখে যেতে। ওনারা মেয়ে না দেখে কিভাবে বিয়ের তারিখ নির্ধারণ করতে চায়? আবির মুখে হাসির রেখা টেনে বলল,